2024 সালের 29 জুন টি-20 বিশ্বকাপে ভারত আর সাউথ আফ্রিকার ফাইনাল ম্যাচ হঠাৎ এক কঠিন পরিস্থিতির মধ্যে এসে দাঁড়ায়। ভারতের জেতা ম্যাচ কয়েক মুহূর্তেই ঘুরে যায় সাউথ আফ্রিকার দিকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে ভারতের হাতে আর কোনো অপশনই ছিল না সাউথ আফ্রিকাকে আটকানোর। 24 বলে দরকার ছিল মাত্র 26 রানের। হেনরিক ক্লাসেন যেভাবে 6-এর ওপর 6 মারছিল তাতে আমি কেন গোটা ভারতের মানুষ ভেবেছিল এই ম্যাচ ভারত হেরে যাবে, ঠিক যেমনভাবে 2023-এর ফাইনাল হেরে গিয়েছিল। সেই সময় ক্যামেরা স্টেডিয়ামের যেখানে ফোকাস করছিল সেখানেই একই ছবি, ভারতীয় ফ্যানদের চোখে জল আর নয়তো মাথা নিচু করা। কিন্তু সবাই যখন আশা ছেড়ে দিয়েছে তখনই 17 নম্বর ওভারে হার্দিক ঘটালো এক অঘটন, আর এরপর গর্জে উঠল গোটা স্টেডিয়াম, পাল্টে গেল খেলার মোড়। কি হয়েছিল সেই ফাইনাল ম্যাচে, কিভাবে ভারত পুরোপুরি হেরে যাওয়া ম্যাচ জিতে গেল, আসুন জেনে নিই পুরো গল্পটি। এই গল্পটা শুরু হয়েছিল 2023 সালের নভেম্বর মাসে, যখন ভারত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়ে যায়। একটি ম্যাচও না হারা ভারত ফাইনাল ম্যাচটি হেরে সবাইকে আশাহত করে। ভারতীয় ফ্যান্সরা তো বটেই, তবে গোটা ভারতীয় টিম যে এই হারের পর প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই তিক্ত স্মৃতি কাটিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে কামব্যাক করা ভারতের জন্য খুব একটা সহজ ছিল না, তবে গোটা দেশ ভরসা রেখেছিল ভারতীয় টিমের ওপর। যথারীতি টুর্নামেন্ট শুরু হয় আর গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচই পড়ে পাকিস্তানের সাথে ম্যাচ মানে সেটা হাই ভোল্টেজ ম্যাচ হবে এটা বোঝাই যায়, তাও আবার টি-20 ওয়ার্ল্ড কাপে। সবার চোখ ছিল এই ম্যাচের ওপর, কারণ প্রায় অনেক দিন পর ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছিল। তবে ম্যাচ শুরু হতেই যেটা হলো সেটা কেউই আশা করেনি। ব্যাক টু ব্যাক ভারতের উইকেট পড়ে যেতে লাগলো। পাকিস্তানি বোলাররা ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ছিল ভারতীয় টিমের ওপর। পাকিস্তানি বোলিং অ্যাটাকের সামনে বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব থেকে হার্দিক পান্ডিয়া কেউই দাঁড়াতে পারল না। মাত্র 119 রানে অল আউট হয়ে গেল ভারত। পাকিস্তানি দর্শকদের মুখে তখন এক পৈশাচিক হাসি দেখা দিতে লাগলো, তবে তাদের এই হাসি খুব বেশিক্ষণ টিকল না। মাত্র 119 রান চেস করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানরা টের পেল যে ভারতের মধ্যে ওয়ার্ল্ড কাপ হারার দুঃখ আছে ঠিকই, তবে তার তেজ এখনও সেই একই রকম আছে। ভারতীয় বোলার অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজের সামনে পাকিস্তানি ব্যাটসম্যানরা এক একটি রান নেওয়ার জন্য স্ট্রাগল করছিল। দেখে মনে হচ্ছিল টার্গেট 119 নয় বরং 219 হয়ে দাঁড়িয়েছে। যেই ম্যাচ পাকিস্তান 10 ওভারে শেষ করবে ভেবেছিল, সেই ম্যাচ এখন তাদের গলায় কাটা হয়ে দাঁড়িয়েছে। ভারতের মতো উইকেট না হারালেও ভারতীয় বোলারদের চাপে পাকিস্তানি ব্যাটসম্যানরা একেবারে নাস্তানাবুদ হয়ে যায়। সময় যত যেতে লাগে রান রেটের প্রেশার তত বাড়তে থাকে, আর এরপরে যা হবার তাই হয়, অর্থাৎ একের পর এক উইকেটের পতন। ক্যাপ্টেন বাবর আগেই ফিরে গিয়েছিলেন ড্রেসিং রুমে, কিন্তু তার সাথী রিজওয়ান শেষ অবধি টিকে থাকলেও কাজের কাজটি কিছু করতে পারলেন না। বুমরার একটি বলে সোজা ক্লিন বোল্ড হয়ে ড্রেসিং রুমে যাওয়ার রাস্তা ধরলেন তিনি। রান করেছিলেন 31, তবে খেলেছিলেন 44টি বল। হ্যাঁ, এটা টি-20 ম্যাচই ছিল। রিজওয়ান আউট হওয়ার সাথে সাথেই পাকিস্তান বুঝে যায় এই ম্যাচ তারা হেরে গেছে, আর তাদের আশঙ্কাই সত্যি হয়। আরও একবার ভারতের কাছে শোচনীয় পরাজয় ঘটে পাকিস্তানের। মাত্র 113 রানে গুটিয়ে যায় পাকিস্তানি ইনিংস। গ্রুপ স্টেজে পাকিস্তানের বিরুদ্ধে এই জয় পুরো দলের ভেতর নতুন প্রাণ ফেরায়। ড্রেসিং রুমে আবার সেই পুরনো হাসি দেখা যায়, আর মাঠে দেখা যায় পুরনো সেই আত্মবিশ্বাসের ঝলক। অনেকেই বলছিলেন রোহিত শর্মা আর বিরাট কোহলির মতো সিনিয়রদের জন্য এটি হয়তো শেষ বিশ্বকাপ, তাই তাদের চোখেও চাপের পাশাপাশি ছিল এক ধরনের নীরব প্রতিজ্ঞা। আমরা দর্শকরাও অনুভব করছিলাম যে ভারত এবার সত্যিই বড় কিছু করতে পারে। পাকিস্তান ম্যাচের পর থেকেই দলটা যেন আরও ধারালো হয়ে ওঠে। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানো ছিল একটা টার্নিং পয়েন্ট, কারণ সেই ম্যাচে দেখা যায় ভারতীয় টিমের একতা, চাপ সামলানোর ক্ষমতা আর সঠিক সময়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতাও। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ছিল একটা আবেগে ভরা ম্যাচ। গতবারের তিক্ত স্মৃতি মাথায় রেখেই ভারত মাঠে নামে, আর এবার কোনো ভুল করেনি। ইংল্যান্ডকে হারিয়ে ভারত এমনভাবে ফাইনালে ওঠে যেন পুরো দেশ একসাথে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বস্তি পায়। ফাইনালে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। দলটা পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলেছিল, তাই ম্যাচটা সহজ হবে এমন আশা করার কোনো সুযোগই ছিল না। ভারতের বড় চিন্তা ছিল বিরাট কোহলিকে নিয়ে। টুর্নামেন্ট জুড়ে তার ব্যাট থেকে কোনো রান আসছিল না, আর সেটা নিয়ে সমালোচনাও কম হয়নি। কিন্তু অনেক সময় বড় খেলোয়াড়রা বড় দিনে জেগে ওঠে, আর মনে হচ্ছিল ভাগ্য যেন বিরাটের জন্য বিশেষ কিছু সাজিয়ে রেখেছিল।
যথারীতি 29শে জুন 2023 ভারতীয় সময় সন্ধ্যা 7টা। সারা দেশের চোখ টিভির পর্দায়। স্টেডিয়ামে ভারতীয় ফ্যান্সদের গর্জনের মধ্যেই ফাইনাল ম্যাচ শুরু হয়। টস জিতে রোহিত শর্মা একটুও দেরি না করে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তার মুখে তখন আত্মবিশ্বাস। ফাইনাল জিততে হলে বড় রান তুলতেই হবে। ওপেন করতে নামেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। তখন দুই দিক থেকেই চাপ। রোহিত জানে এটা তার কাপ জেতানোর শেষ সুযোগ, আর বিরাট জানে এই টুর্নামেন্টে রান না পেয়ে অনেকে তার নামে সমালোচনা করছে। মাঠে নেমেই বোঝা যাচ্ছিল আজ বিরাট অন্য মুডে আছে। প্রথম ওভারে মার্কো জনসনের বলকে 3বার বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় সে, অর্থাৎ পরপর ব্যাক টু ব্যাক 3টে 4 মারে সে। প্রতি শটে বিরাটের সেই পুরনো আত্মবিশ্বাস যেন ফিরে আসছিল। গ্যালারিতে তখন কোহলি কোহলি স্লোগান, আর টিভির সামনে থাকা কোটি কোটি ভারতীয় ফ্যানদের মুখেও একটু হাসি ফিরে এলো। ভারতের প্রথম ওভারে স্কোর 15 রান। এই অ্যাগ্রেসিভ স্টার্ট দেখে দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন তৎক্ষণাৎ বোলিং চেঞ্জ করে। সে স্পিনার কেশব মহারাজকে বোলিং করতে আনে। দ্বিতীয় ওভারের প্রথম বলে রোহিত দারুণ একটা কভার ড্রাইভে 4 মারে। পরের বলেও আর একটা 4। দেখে মনে হচ্ছিল রোহিত ফাইনাল ম্যাচের জন্য আলাদা কোনো পরিকল্পনা সাজিয়ে এসছেন। সে চাইছিল শুরুতেই রান রেট বাড়াতে, যাতে পরে মিডল অর্ডারে চাপ না পড়ে। কিন্তু ভাগ্য হয়তো তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। মহারাজের চতুর্থ বলে রোহিত আবারও বড় শট খেলতে যায়। সুইপ করার চেষ্টা করেছিল সে, কিন্তু বলটা একটু আগেই উঠে যায় আর সোজা হেনরিক ক্লাসেনের হাতে ধরা পড়ে। রোহিত আউট হতেই মাঠে এক মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায়। ড্রেসিং রুমে বসে থাকা খেলোয়াড়দের মুখেও তখন হতাশা। দারুণ ফর্মে থাকা রোহিত যে এমনভাবে আউট হবে সেটা কেউই ভাবতে পারেনি। এরপর নামেন ঋষভ পান্ত। সবাই ভেবেছিল ঋষভ এখন একটু শান্তভাবে খেলে ইনিংসটাকে সেট করবে, কিন্তু পান্থের মাথায় যেন অন্য কিছু চলছিল। মহারাজের ওভারের শেষ বলটা ও লেগের দিকে টানতে গিয়ে একদম মিসহিট করে ফেলে। বলটা সোজা উঠে যায় ওপরে। কিপারের হাতে একটা সহজ ক্যাচ দিয়ে সেও ড্রেসিং রুমে ফেরত আসে। মাত্র 2 ওভারের মধ্যেই ভারত হারায় 2 উইকেট। স্কোরবোর্ডে তখন 23-2। যেখানে একসময় 200+ রানের আশা ছিল, সেখানে এখন সবার চোখে চিন্তা। এখন মাঠে শুধু বিরাট কোহলি, আর তার সঙ্গে আসে সূর্যকুমার যাদব। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হয়তো মনে মনে এটাই বলল, এখন এই ইনিংস আমরাই সামলাবো। চতুর্থ ওভারটা শান্তভাবে খেলে তারা দুইজনই ইনিংসটাকে সেট করার চেষ্টা করেন। কিন্তু পঞ্চম ওভারে যখন রাবাডা বোলিং করতে আসে, তখন সূর্যা যেন একটু তাড়াহুড়ো করে ফেলে। রাবাডার শর্ট বলটি সে নিজের পছন্দের স্টাইলে 6 মারতে চায়, কিন্তু টাইমিং ঠিক হয় না, আর বলটা সোজা চলে যায় ফাইন লেগ ফিল্ডারের হাতে। আর একটা বড় ধাক্কা। ভারত 5 ওভারে 39 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছে। স্টেডিয়ামে তখন গম্ভীর নীরবতা। ফ্যানরা বুঝে গিয়েছিল এই ম্যাচে লড়াই করতে হলে এখন শুধু একজনই ভরসা, বিরাট কোহলি। ভাগ্য যেন ভারতের সাথে খেলেই চলেছিল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলার পর ফাইনালে এসে এমন অবস্থা। সবার মনে তখন একটাই প্রশ্ন, আবার কি সেই ওয়ানডে ফাইনালের মতো হারবো? স্টেডিয়ামে বসে থাকা হোক বা টিভির সামনে থাকা কোটি কোটি ফ্যান, সবাইয়ের চোখে সেই পুরনো দুঃস্বপ্ন ঘুরে ফিরে আসছিল। কিন্তু যেমনটা আগেই বলেছিলাম, আজকের দিনটা ছিল একেবারে বিরাটের দিন। ভগবান যেন ওর জন্য আলাদা কিছু লিখে রেখেছিলেন। এই সেই বিরাট কোহলি, যেই ছেলেটা একের পর এক বড় ম্যাচে অসম্ভব প্রেশারের মধ্যে থেকেও ভারতকে জিতিয়ে এনেছে। যে কখনো প্রতিপক্ষের সামনে মাথা নত করতে শেখেনি। যখনই টিম বিপদে পড়েছে, সেই ছেলেটাই সবসময় সামনে থেকে লড়েছে। বিরাট তো আর এমনি এমনি কিং কোহলি হয়নি মশাই। যাই হোক, সূর্যা আউট হওয়ার পর সবাই ভেবেছিল এবার নামবে শিবম দুবে, কিন্তু রোহিত শর্মা একদম ভিন্ন কিছু ভাবছিল। সে অক্ষর প্যাটেলকে পাঠায় ব্যাট করতে। এটা দেখে তো সবাই অবাক। এই সিচুয়েশনে একটা বোলার ব্যাটিং করতে নামছে, এটা কি সঠিক সিদ্ধান্ত? কিন্তু রোহিতের সিদ্ধান্তটা কয়েক মিনিটের মধ্যেই সঠিক প্রমাণ হয়। বিরাট আর অক্ষর একসাথে ইনিংসটা গুছিয়ে নিতে শুরু করে। দুজন মিলে ঠান্ডা মাথায় সিঙ্গেল ডাবল তুলে নিচ্ছিল, সাথে রান রেটও ধরে রাখছিল। তারপর অক্ষর আস্তে আস্তে গিয়ার পাল্টায়, স্পিনারদের ওপর চাপ তৈরি করতে শুরু করে, আর 4 ছক্কার বন্যা বইয়ে দেয়। অক্ষর প্যাটেল ভালোই খেলছিল। মাত্র 31 বলে 47 রান করে ফেলেছিল, আর মাত্র 3 রান দূরে ছিল নিজের হাফ সেঞ্চুরির থেকে। কিন্তু হঠাৎ একটা ভুল বোঝাবুঝির কারণে সে রান আউট হয়ে যায়। যদিও আউট হওয়ার আগেই সে তার কাজটি খুব ভালোভাবে করে এসেছিল।
এবার নামেন শিবম দুবে। সে নামার পরই প্রথম বল থেকেই আগ্রাসী মুডে খেলতে শুরু করে। ছোট ক্যামিও ইনিংস হলেও সেই ইনিংসটাই টিমকে 170 পেরোনোর দিকে নিয়ে যায়। শিবম করে 16 বলে 27 রান, একেবারে পারফেক্ট সাপোর্ট রোল। আর অপর প্রান্তে ছিলেন বিরাট কোহলি। আজ যেন সে নিজের পুরনো রূপ ফিরে পেয়েছেন। যে মানুষটাকে নিয়ে পুরো টুর্নামেন্টে হাসাহাসি হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে, সেই বিরাটই আজ 59 বলে 76 রানের অসাধারণ ইনিংস খেলে সবাইকে চুপ করিয়ে দেয়। প্রত্যেকটা শটে বোঝা যাচ্ছিল কেন তাকে চেজ মাস্টার বলা হয়। 20 ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় 176। যেখানে একসময় মনে হচ্ছিল 100 রানও পার হবে না, সেখান থেকে বিরাট, অক্ষর আর শিবম মিলে ভারতকে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে ম্যাচটা আবার লড়াইয়ে ফেরে। বিরাট কোহলির এই 76 রানের ইনিংসটা শুধু একটা স্কোর নয়, এটা ছিল একটা আবেগ যেটা বিরাট ভক্তরা বছরের পর বছর মনে রাখবে। এবার শুরু হয় সাউথ আফ্রিকার ব্যাটিং। ওয়ার্ল্ড কাপ জিততে তাদের দরকার 177 রান। একবারও কাপ না জেতা দলের মতোই সাউথ আফ্রিকার চোখেও সেই ক্ষুধাটা স্পষ্ট ছিল। আজ না হলে আর কবে, এই মনোভাব নিয়েই ওপেন করতে আসে রিজা হেনরিক্স আর কুইন্টন ডিকক। ভারতের দিক থেকে নতুন বল করতে আসেন আর্শদীপ সিং। এই ফাইনালি ছিল ওর কাছে নিজেকে প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ। আর প্রথম ওভারে অর্শদীপ খুব ভালো বল করে, মাত্র 5 রান দিয়ে ওভার শেষ করেন তিনি। ভারতের শুরুটা তাই দারুণ হয়। দ্বিতীয় ওভার বল করতে আসে জসপ্রীত বুমরা, যার হাতে পুরো দেশের ভরসা ছিল। সবাই চাইছিল বুমরা যেন এখানেই একটা উইকেট তুলে নেয়, আর বুমরাও যেন দর্শকদের কথা শুনেই ফেলল। প্রথম দুটো বল করলো পিন পয়েন্ট ইয়র্কার, আর তৃতীয় বলে রিজা হেনরিক্সকে সরাসরি ক্লিন বোল্ড। বল অফ স্টাম্প উড়িয়ে দিল। এটা দেখে ভারতীয় ফ্যানদের মধ্যে আবার নতুন করে আশা জেগে ওঠে। হেনরিক্স আউট হতেই ব্যাট করতে আসে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন অ্যাডাম মার্করাম। তৃতীয় ওভারটা করতে আসে ফের অর্শদীপ সিং। ওভারের প্রথম দিকে মার্করাম সুন্দর একটা 4 মারে, কিন্তু ঠিক তার পরের বলেই সে ভুল করে বসে। অফ স্টাম্পের একটু বাইরে থাকা বলটা কাট করার চেষ্টা করে সে, কিন্তু ব্যাটের কানায় বল লেগে চলে যায় সরাসরি উইকেট কিপারের হাতে। সাউথ আফ্রিকার আরেকটি উইকেটের পতন, আর ভারতের জন্য একটা বিরাট বড় ব্রেক থ্রু। মাত্র 3 ওভারেই সাউথ আফ্রিকা হারিয়ে ফেলে 2 উইকেট, আর স্কোরবোর্ডে তখন রান মাত্র 12। ভারতের জন্য এর থেকে ভালো শুরু আর কী বা হতে পারত। ভারতের শুরুটা যেভাবে হয়েছে তাতে দর্শকরা তো আনন্দে ফেটে পড়ছিল। সবাই ধরেই নিয়েছিল এই ম্যাচ তো এখন হাতের মুঠোয়। অনেকে ভাবছিল সাউথ আফ্রিকা 100 থেকে 120 রানের বেশি তুলতে পারবে না, কিন্তু গল্পটা এত সহজে শেষ হওয়ার ছিল না। সাউথ আফ্রিকা হাল ছাড়ার টিম নয়। দুটো দ্রুত উইকেট পড়ে গেলেও তারা লড়াই ছাড়েনি, বরং সেখান থেকে শুরু হয় তাদের আসল খেলা। কুইন্টন ডিকক তখনও ক্রিজে, আর তার সঙ্গে আসেন তরুণ ব্যাটসম্যান ট্রিস্টন স্টাবস। দুজন মিলে ধীরে ধীরে একটা পার্টনারশিপ গড়তে শুরু করে। তাদের খেলায় কোনো রকম ডিফেন্সিভ মনোভাব ছিল না, বরং ছোট ছোট শটের মাঝে মাঝে বড় শটও খেলছিল তারা। ভারতীয় ফিল্ডারদের মধ্যে তখন একটু অস্থিরতা দেখা যাচ্ছিল। 6 ওভারের পাওয়ার প্লে শেষে সাউথ আফ্রিকার রান দাঁড়ায় 42, 2 উইকেটের বিনিময়ে। যদিও খুব একটা বেশি রান ওঠেনি, তবে উইকেটও হারায়নি। এটাই তাদের সব থেকে বড় স্বস্তির কারণ ছিল। এরপর 7-8 ওভার কেটে যায়, আর কোনো উইকেট পড়ে না। ভারতের সমর্থকরা তো চিন্তায় পড়ে যায়। সবার মনে তখন একটাই কথা, খেলা আবার হাতছাড়া হয়ে যাচ্ছে না তো। রোহিত তখন বেশ টেনশনে, কারণ স্পিনারদের কেউই তখন উইকেট নিতে পারছিল না। ঠিক তখনই রোহিত সিদ্ধান্ত নেয় কিছু ভিন্ন করার। সে অক্ষর প্যাটেলকে বলে টানে, আর সেটাই হয়ে যায় গেম চেঞ্জার মুভ। 8ম ওভারের শেষ বলে অক্ষর একদম নিখুঁত বল করে ট্রিস্টন স্টাবসকে বোকা বানিয়ে বোল্ড করে দেয়। বল স্টাম্পে আঘাত করতেই ভারতীয় ফ্যান্সদের মধ্যে উল্লাস শুরু হয়ে যায়। একটা বড় পার্টনারশিপ ভাঙা গেল, আর ভারত আবার খেলায় ফিরে এলো। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এরপর ব্যাট করতে নামে হেনরিক ক্লাসেন, যে নাম শুনলে ভারতীয় বোলারদের মুখে ভয় ফুটে ওঠে। সেই ক্লাসেন যে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে পরে একের পর এক বোলারকে ধোলাই করেছিল, সেটা ফাস্ট বোলার হোক বা স্পিনার, কারোর ওপর কোনো দয়া ছিল না তার। এখন সেই ক্লাসেনই নামলো তার টিমকে ট্রফি জেতানোর মিশনে। ওর নামতেই খেলার রং বদলে যায়। ডিকক আর ক্লাসেন দুজন মিলে শুরু করে মারকাটারি ব্যাটিং। 10 ওভার শেষে স্কোর হয়ে যায় 81-তে 3। বাকি 60 বলে দরকার 96 রান। দেখতে সহজ মনে হলেও ভারতের চোখে তখন চিন্তার ভাঁজ, কারণ এই দুজন এমন আক্রমণ শুরু করেছিল যেন ভারতীয় বোলারদের 1 ইঞ্চিও সুযোগ দেবে না। প্রতি ওভারে অন্তত একটা করে বড় বাউন্ডারি তো বেরোচ্ছিলই, আর স্টেডিয়ামে তখন কেবল ক্লাসেন ক্লাসেন গর্জন শোনা যাচ্ছে।
রোহিত বারবার বোলার বদলাচ্ছিল, কিন্তু কোনো কিছুতেই কোনো ফল আসছিল না। বুমরা, অক্ষর, জাডেজা সবাই চেষ্টা করেও উইকেট তুলতে পারছিল না। ম্যাচটা তখন পুরোপুরি সাউথ আফ্রিকার দিকেই ঝুঁকে পড়েছিল। কিন্তু ঠিক 13তম ওভারে আবার আশার আলো ফিরে আসে। আর্শদীপ সিং ফের বোলিংয়ে আসে আর এসেই কুইন্টন ডিকককে আউট করে দেয়। ডিকক ফিরে যেতেই ভারতীয় শিবিরে যেন নতুন অক্সিজেন ফিরে আসে। দর্শকরা আবার বিশ্বাস করতে শুরু করে যে না, এই ম্যাচ এখনও শেষ হয়নি। ডিকক আউট হওয়ার পর এবার ব্যাট করতে আসে ডেভিড মিলার, যাকে সবাই চেনে কিলার মিলার নামে। কিন্তু আসল বিপদটা তখন মিলার নয়, হেনরিক ক্লাসেন ছিল। সেই সময় যেদিকে নজর যায় সেখানেই ক্লাসেনের 6-4 দেখা যায়। সে যেন একা এই খেলা নিজের হাতে নিয়ে নিয়েছে। আজ হেনরিক ক্লাসেন ভারতীয় স্পিনারদের ক্লাস নিচ্ছিল। ক্লাসেনের এক একটি 6 ভারতীয় ফ্যান্সদের বুকে এক একটি তীর মারার যন্ত্রণা দিচ্ছিল। সে প্রথমে জাডেজা, তারপর কুলদীপ যাদব এবং শেষে অক্ষর প্যাটেলের এক ওভারে 24 রান তুলে নেয়। ভাগ্যের কি পরিহাস দেখুন, যেই খেলা 1 ওভার আগে পর্যন্ত ভারতের দিকে ছিল, সেই খেলা 1 ওভার পরে সাউথ আফ্রিকার দিকে চলে গেল। এখন সাউথ আফ্রিকার জেতার জন্য 24 বলে দরকার ছিল মাত্র 26 রান, অর্থাৎ প্রতি বলে 1 রান করে, যেটা টি-20 ক্রিকেটে কোনো রানই না। খেলা পুরোপুরি ঘুরে গিয়েছিল। কেউ ভাবতেই পারেনি যে ক্লাসেন এসে এইভাবে ম্যাচটিকে ছিনিয়ে নিয়ে যাবে ভারতের থেকে। যেই ভারতীয় দর্শকরা কিছুক্ষণ আগে অক্ষর প্যাটেলকে ভীষণ বাহবা দিয়েছিল ব্যাটিংয়ের জন্য, তখন সেই ভারতীয় দর্শকরাই অক্ষর প্যাটেলকে গালমন্দ করতে লাগলো। কারণ 1 ওভারে 24 রান কোনো ভারতীয় দর্শকই তখন মেনে নিতে পারেনি। ভারতের হার মোটামুটি নিশ্চিত ছিল। স্টেডিয়ামও পুরো শান্ত হয়ে গিয়েছিল। সবার চোখের সামনে ওয়ানডে বিশ্বকাপের সেই স্মৃতিগুলো বারবার ভেসে উঠছিল রোহিত আর কোহলির সেই কান্না ভরা চোখ, যেটা বিরাট আর রোহিত ভক্তরা আর দেখতে চাইছিল না। সবার মনে তখন একটাই প্রশ্ন উঠতে থাকে, আমরা কি আবার হেরে যাব? ভারতীয় ফ্যান্সদের ড্রিম কি আর পূরণ হবে না? এই সমস্ত চিন্তা ভাবনার মাঝে রোহিত শর্মা এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে হার্দিক পান্ডিয়াকে বল করতে ডাকে। সবাই তখন ভাবছিল হার্দিক পান্ডিয়ার কী বা করবে, সে তো আর বুমরার মতো বোলিং করতে পারবে না। অর্থাৎ এক প্রকার সবাই ভেবেই নিয়েছিল এই ওভারে নয়তো পরের ওভারে ম্যাচ শেষ হবেই। তবে ঘটল তার উল্টোটা। 17 নম্বর ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়া সবার ক্লাস লাগানো ক্লাসেনের উইকেট নিয়ে নেয়। ক্লাসেনের উইকেট পড়ার সাথে সাথেই পুরো স্টেডিয়াম চিৎকারে ফেটে পড়ে। 140 কোটি ভারতবাসী যেন আবার জীবন ফিরে পায়। যারা টিভি বন্ধ করে দিয়েছিল তারা আবার টিভি খুলে খেলা দেখা শুরু করে। হার্দিক তার কাজ করে দিয়েছিল। এখন সাউথ আফ্রিকার দরকার ছিল 18 বলে 22 রানের। এই সময় 22 রান ডিফেন্ড করার ক্ষমতা একটা বোলারেরই ছিল, আর রোহিত শর্মা তাকেই বোলিং করার জন্য ডাকলো। সে আর কেউ না, আমাদের বুমরাও রোহিতের কথা রাখে। 18 নম্বর ওভারে বুমরা মাত্র 2 রান দেয়, সাথে একটি উইকেটও তুলে নেয়। এই সময় মনে হচ্ছিল যে না, ভারতীয় টিম এত সহজে খেলা ছেড়ে দিতে রাজি না। তারাও অস্ট্রেলিয়ার মতো বুক চিতিয়ে লড়াই করার ক্ষমতা অর্জন করেছে। বুমরা তার অসাধারণ বোলিংয়ের মাধ্যমে সাউথ আফ্রিকাকে বেঁধে রেখেছিল। এবার 12 বলে দরকার ছিল 20 রানের। 19 নম্বর ওভার করার জন্য আর্শদীপ সিং আসে। আর্শদীপও দেশের জন্য নিজের সেরা স্পেলটি করে সেই দিন। এই ওভারে মাত্র 4 রান দেয় আর্শদীপ। যথারীতি খেলা গড়ায় শেষ ওভারে। সাউথ আফ্রিকার জেতার জন্য 6 বলে দরকার ছিল 16 রানের। গোটা গ্যালারি তখন গম গম করছে। চারিদিকে শুধু ভারতীয় পতাকা আর ইন্ডিয়া স্লোগান। ভারতীয় ফ্যানরা যেন আজ কোনো মতেই খালি হাতে ফিরতে নারাজ। যেটি এক পর্যায়ে 24 বলে 26 রান ছিল, সেটি এখন হয়ে দাঁড়িয়েছে 6 বলে 16 রান। প্রেশার ভারতের ওপর তো ছিলই, কিন্তু তার থেকে বেশি প্রেশার ছিল এখন সাউথ আফ্রিকার ওপর। তবে স্ট্রাইকে ছিল ডেভিড মিলার, তাই শেষ ওভারে 16 রান কোনো বড় সংখ্যা ছিল না। শেষ ওভার বল করতে আসে হার্দিক পান্ডিয়া। রোহিত হার্দিকের কাঁধে হাত রেখে শুধু একটাই কথা বলে, আজকে তোর হাতেই ভারতের ভাগ্য, প্লিজ আমাদের নিরাশ করিস না। রোহিতের বিশ্বাস ছিল যে হার্দিক আজ ভারতের ড্রিম পূরণ করাবে। তবে আমি যবে থেকে হার্দিকের খেলা দেখছি তবে থেকেই ওকে খুব আনপ্রেডিক্টেবল মনে হয়। মানে ওর নেক্সট মুভ কি হবে সেটা কেউই প্রেডিক্ট করতে পারে না। যথারীতি হার্দিক শেষ ওভারের প্রথম বল করার জন্য দৌড় লাগায়। ডেভিড মিলারও অন্য প্রান্তে 6 মারার জন্য প্রস্তুত। হার্দিক হোয়াইট সাইডে একটি ফুল টস বল করে। ডেভিড মিলারও কোনো কিছু না দেখে সজোরে ব্যাট ঘোরায়। বল ব্যাটে লেগে বিশাল উপরে উঠে যায়। বলটি যত বাউন্ডারির দিকে এগোচ্ছে ততই হার্টবিট বেড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো এটা বোধহয় 6 হয়ে গেছে।
বিশ্বাস করুন তখন চোখ বন্ধ হয়ে গেছিল আমার। হঠাৎ শুনলাম কমেন্টেটরদের মধ্যে থেকে কেউ একজন সূর্যকুমার যাদব বলে চিল্লিয়ে উঠল। সাথে সাথে চোখ খুলে দেখি না, আমি ভুল, এটা 6 হয়নি, বরং সূর্যকুমার যাদব একটি অসাধারণ ক্যাচ ধরেছে। এমন এক ক্যাচ যেটা ভাষায় প্রকাশ করা যায় না। সেজন্য বল না, বরং টি-20 ওয়ার্ল্ড কাপ ধরেছে। এই ক্যাচ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর সাথে ডেভিড মিলার আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যায়। এবার সবাই নিশ্চিত ছিল যে ট্রফি ভারতের ঘরেই আসছে। সাউথ আফ্রিকাও জানতো যে এখান থেকে আর জেতা সম্ভব না। ম্যাচের শেষ বলে দরকার ছিল 9 রান। হার্দিকের শেষ বলে মাত্র 1টি রান হয়, আর এরই সাথে ভারত বিশ্ব জয় করে। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর ভারত দ্বিতীয়বার টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে। সেদিন রাতে পুরো ভারতের ঢাক ঢোলের আওয়াজে উৎসব পালিত হয়। আতশবাজির আলোতে গোটা আকাশ রঙিন হয়ে যায়। আমাদের পাড়ায় তো সবাই রাস্তায় নেমে নাচানাচি করছিল, আর করবে নাই বা কেন? এই উৎসব তো বারবার আসে না। বন্ধুরা, আপনারাও কি সেদিন খুশি হয়েছিলেন? হয়ে থাকলে কমেন্টে আই লাভ ইন্ডিয়া অবশ্যই লিখবেন। তবে খুশির আনন্দের মধ্যে বিরাট এবং রোহিত আমাদের মন খারাপ করে টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেন। এই খুশির রাতেও যেন চোখের জল চলে এলো। এটা মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছিল যে টি-20 ক্রিকেটে বিরাটকে আর কোনো দিন দেখা যাবে না। তবে খুশির খবর ছিল তারা বিদায়ের দিনে অন্তত বিশ্বকাপের ট্রফিটা হাতে নিতে পেরেছে, বিশেষ করে বিরাট কোহলি। ট্রফি জেতার পরে 4 জুলাই ভারতীয় টিমের জন্য একটি ভিক্টরি প্যারেডের আয়োজন করা হয় মুম্বাই। খোলা বাসে ভারতীয় টিমের এই প্যারেড দেখার জন্য কয়েক লক্ষ ভক্ত মুম্বাইয়ের রাস্তায় ভিড় জমায়। এই সব স্মৃতি চিরকাল বেঁচে থাকবে প্রত্যেকটি ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে। বন্ধুরা, এই দিনের পর থেকে আপনি কাকে সব থেকে বেশি মিস করেন, বিরাট কোহলি নাকি রোহিত শর্মা? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।